তখন খুব ভয় পায়, চেপে থাকে, মিথ্যা কথা বলে, হাইড করার চেষ্টা করে। তিনি বললেন যে আমার আসলে বিয়ে করার যে ইচ্ছে সেই ইচ্ছেটা আর নেই। আর আমার কাছে মনে হয় যে আমার যিনি পার্টনার হবেন উঠবি সেও চিট করবেন। তার মাথায় এই কনসেপ্টটা খুবই পাকাপোক্ত হয়ে আছে। আমি যাকে বিয়ে করবো সে যে চিট করবে না এই গ্যারান্টি আমাকে কে দিবে? যে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্টে যাওয়ার জায়গাটাতে একটু অ্যাভয়েডেন্ট থাকে, তারা সম্পর্কে যেতে চায় না, তারা সাধারণত তাদের ইমোশন গুলোকে প্রকাশ করতে চায় না, হয় ভয় পায় কিংবা কোনো না কোনো ডিসকমফোর্ট হয়, শেয়ারিং করে না। ক্লায়েন্টের একটা খুব কমন কোশ্চেন থাকে, ভাই আপনি বলে দেন আমি কি করব। আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম করছি অ্যানাদার কনভারসেশনে। আজকের কনভারসেশনে আমি একটু নার্ভাস বিকজ দিস ইজ কল পারফরমেন্স অ্যাংজাইটি। কখন পারফরমেন্স অ্যাংজাইটি হয়? যখন আপনি জানবেন যে আপনি যার সাথে কমিউনিকেট করছেন তিনি আপনার থেকে বড় কোন একজন হোস্ট, তিনি অলরেডি হোস্টিং করছেন এবং তার কথা শুনে আমি আসলে ছোটবেলায় বড় হয়েছি বলতে পারি, বা স্টিল নাও দেখছি, স্টিল নাও শুনছি। সো আপুর সাথে যখনই আমার ফেস টু ফেস দেখা হতো খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। আপুকে যখন আমি বললাম যে আপু একটু আসেন আমরা একটু অনলাইনে কথা বলি কোন একটা পার্টিকুলার বিষয় নিয়ে যেটা আসলে আমার পেজ থেকে আমি আপলোড করবো বা আমার ইউটিউব চ্যানেল থেকে আপলোড করবো, আপু যখন বললো ইয়েস, আই ফিল সো নার্ভাস। সো থ্যাংক ইউ সো মাচ আপু, সময় দেওয়ার জন্য আমাদেরকে এবং আমাকে সময় দেওয়ার জন্য। সো কেমন আছেন? আমি খুব ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ তোমার মানে ওই জায়গাটা এভাবে এক্সপ্রেস করবার জন্য। এবং এটাও আসলে যে আমাদের মতো প্রফেশনাল যারা, তাদের একটা স্কিল, যে নিজের এংজাইটিটা বা নিজের ইমোশনটাকে সামনে নিয়ে এসে তারপর সেটাকে ডিল করা। থ্যাংক ইউ, তুমি সেটা প্র্যাকটিস করেছো। হ্যাঁ আর আমি অবশ্যই। যেভাবে তুমি আমাকে প্রেজেন্ট করলে, আই এম ভেরি মাচ গ্রেটফুল টু দ্যাট। আমি অতটাও বড় নই, হ্যাঁ সিনিয়র অবশ্যই। আর ভালো লাগলো শুনে, থ্যাংক ইউ। তো বেসিক্যালি আমি যেটা ট্রাই করি আমার পেজ থেকে, আপনাদের মতো যারা সাইকোলজিস্ট আছেন বা সাইকিয়াট্রিস্ট বা যারা আসলে মেন্টাল হেলথ এই ফিল্ডে কাজ করছেন, আমরা একটা ডিসকাশন করি আমার তরফ থেকে, একটা কনভারসেশন, সেটা বিভিন্ন টপিকস আমি করে থাকি। তো আজকে আমি একটা পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলবো এবং যেটা আমি চেম্বারে খুব বেশি দেখি, বিভিন্ন রিসার্চও দেখা গিয়েছে যে বর্তমানে আমাদের সম্পর্ক নিয়ে আমরা অনেক বেশি অস্থির। অস্থির বলতে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, হারানোর ভয় কাজ করছে, ইনসিকিউর ফিল করছি, অনেক বেশি পজিটিভ হয়ে যাচ্ছি। অনেক দেখা যাচ্ছে যে তুমি এটা কেন করলো, ওটা কেন করলা, এটা নিয়ে একটা অস্থিরতা কাজ করে, মানে সবসময় একটা অস্থিরতা কাজ করে। এবং আমি যখন একটা মানে পার্টিকুলার ক্লায়েন্টকে নিয়ে এক্সপ্লোর করি, তার চাইল্ডহুড, তার স্কুল লাইফ, কলেজ লাইফ, তখন দেখা যায় একটা সার্টেন বিষয় থাকে, সেটা হচ্ছে তার ফ্যামিলির ভিতরে বিশাল বড় একটা কনফ্লিক্ট আছে। ফ্যামিলিতে ইদার সেপারেশন আছে, ফ্যামিলিতে ডিভোর্স আছে, ফ্যামিলিতে ডোমেস্টিক ভায়োলেন্স আছে। এই সবগুলো বিষয় ওই পার্টিকুলার মানুষকে প্রচন্ড এংশাস করে তোলে এবং যেটাকে আমি দেখি ইনসিকিউর অ্যাটাচমেন্ট গ্রো করে। আমাদের আজকে ঘটনা বা আমাদের যে আলোচনা হবে সেটা মূলত হচ্ছে যে আমরা এই চাইল্ডহুড যে এক্সপিরিয়েন্সটা দেখছি এটা সে কতটা প্রভাব পড়তে পারে সেইগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, যতটা ডিটেলস আমরা করতে পারি অ্যান্ড মানুষের ভিতরে অ্যাওয়ারনেসটা গ্রো করতে পারি। সো আপু আপনার এক্সপিরিয়েন্সগুলো আমি একটু শুনতে চাই। আপনি কেমন এক্সপিরিয়েন্স করেছেন ক্লায়েন্ট চেম্বারে, যে কোনো জায়গায়? আহ আম, যেহেতু আমরা কাজের জায়গাটা একই আমাদের, সেখানে অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্সও এরকম। বিষয়গুলো অনেকই এসেছে এবং আসছে। ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল, তুমি শব্দটা বলেছো, যেটা নিয়ে আমরা হয়তো একটু পরে একটু বিস্তারিতই আলোচনা করবো যে জিনিসটা আসলে কি, কেন গ্রো করে। এই ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল এখন সত্যি আমাদের পারিপার্শ্বিকতায় অনেক মানুষের আছে। সেটার কারণ শুধু যে ডোমেস্টিক ভায়োলেন্স সেটাই না, কারণ যে শুধু সেপারেশন তা না। বিভিন্ন রকম ডিসফাংশন আসলে আছে আহ পরিবারগুলোর মধ্যে। এবং পরিবার যেহেতু একজন মানুষের বেড়ে ওঠার প্রথম ইনস্টিটিউট, এই পরিবারের প্রভাবটাই সবচেয়ে আম, বেশি ভাবে লাগে তার বেড়ে ওঠা, তার যে পার্সোনালিটিটা তৈরি হয় সেই পার্সোনালিটির মধ্যে। তো ওই পারিবারিক প্রভাবের থ্রুতে যদি সেখানে ডিসফাংশন থেকে থাকে, তাহলে তার ব্যক্তিত্বের মাঝেও ডিসফাংশন থাকাটা খুবই স্বাভাবিক। তো তোমার সূত্র ধরেই যদি আমি আনি যে অনেক রকমের ইনসিকিউরিটি দেখা যায়। তুমি পজিটিভনেস এর কথা বলেছো, এখন যেমন সম্পর্কের ধরনগুলোই বদলে গেছে। যে বিশ্বাসের কথা আমরা বলতাম, যে ভরসার কথা আমরা বলতাম, সেই জিনিসগুলো সবাই সম্পর্কে ঠিকই খুঁজছে,
কিন্তু কোথায় যেন একটু ভিন্নভাবে আম, সেই জায়গাগুলো আসছে, সেটার রিফ্লেকশনটা একটু ভিন্ন ভাবে, একটু যেন বেশি নজরদারি করে, একটু বেশি খবরদারি করে, একটু বেশি অধিকার জাতানোর চেষ্টা করা, আহ সেই রকম ভাবে করার চেষ্টা, এই এই জিনিসগুলো দেখা যাচ্ছে। আর সত্যিকার অর্থে এই জিনিসগুলো আসছে হচ্ছে ওই প্রত্যেকটি মানুষের নিশ্চয়ই কোথাও তার বেড়ে ওঠার সময়ে কোনো না কোনো ট্রমা নিয়ে সে বড় হয়েছে, যেটার কারণে তার এই ইনসিকিউরিটিটা তৈরি হয়েছে। তাই ওকে। আম, এখানে যদি উদাহরণ হিসেবে আমি বলি, তুমি আমার এক্সপিরিয়েন্স জানতে চেয়েছো, জি, জি। একটা উদাহরণ আমার এরকম মনে পড়ছে। এটা খুব এক্সট্রিম একটা উদাহরণ, আম, তবে এই সংখ্যাটা এখন কম নয়। যেখানে আচ্ছা। একটি আম, একটি একজন মেয়ে আমার কাছে এসেছে, সে শিশু নয় এখন আর, তার বয়স তখন 25, যখন তিনি আমার সাথে চেম্বারে দেখা করেন। ওকে। তার বেড়ে ওঠার অভিজ্ঞতায় আমি যেটা শুনেছি যে তিনি তার বাবাকে দেখেছেন, যিনি আম, বিশ্বাসভঙ্গতার কাজ করেছেন আচ্ছা। বাবা মায়ের সম্পর্কের মাঝে। তারপর সেখানে যে ডিসফাংশন গুলো হয়েছে সেগুলো সেই মেয়েটি উইটনেস করেছেন। হুম। বাবা মায়ের ভেতরকার সমস্যাগুলো হচ্ছে, আম, বাবা এবং মা ভালো নেই তাদেরকে নিয়ে। সেই জায়গাটি একটি বাচ্চা হিসেবে, তার তখন বয়স 5 বা 6 বছর, সেই সময় বসে সে বাচ্চাটি তখন সেটা উইটনেস করেছে। প্রচুর ঝগড়া হচ্ছে, কখনো কখনো গায়ে হাত তোলাতুলি হচ্ছে, বাবা মা দুজনে শারীরিক ভাবে তাতে অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদেরকে নিয়ে হসপিটালে যেতে হচ্ছে, এবং এই কাজগুলোতে আছে, লিড দিচ্ছে সে, এবং তার একটি বড় বোন ছিল, বড় বোনটিও তার থেকে বছর পাঁচেকেরই বড়, এমন বেশি বড় নয়। এই হুম। ছোট ছোট দুটো বাচ্চা তখন বাবা মাকে দেখভাল করার কাজ করছে। এবং একটা সময় সে দেখলো যে এই পরিবারটি এভাবে থাকতো না, বাবা এবং মায়ের সেপারেশন হয়ে গেল। এবং এই বাবাটির ক্ষেত্রে সে পরে আরো জেনেছে যে তার কিছু পারভার্সনের হিস্ট্রিও পাওয়া গেছে। আচ্ছা, তো আচ্ছা। একজন সন্তান হিসেবে তার বাবাকে এইভাবে দেখা সহজ কথা না। বাবা এবং মা একটি পরিবারের দুটো পিলার, যে দুটো পিলারই ভীষণ ভাবে দরকার আছে। হুম। বাবার কাছ থেকে কিছু পারিবারিক শিক্ষা আসে, মায়ের কাছ থেকে কিছু পারিবারিক শিক্ষা আসে, এবং এই দুজনের কাছ থেকে যেই মানে যে প্রোটেকশনটা আসে, সেটা আসলে দুজনকেই প্রেজেন্ট থেকে দিতে হয়। যখন একজন অ্যাবসেন্ট হয়ে যান, সেই প্রোটেকশনের জায়গাটা, সেই লার্নিং এর জায়গাটা, সেই যাই কিছু বাবার কাছ থেকে আসার কথা বা মায়ের কাছ থেকে আসার কথা, সেই জায়গাগুলো কিন্তু অ্যাবসেন্ট হয়ে যায়, আরেকজনের পক্ষে সবটা দেওয়াটা সম্ভব হয় না। হুম। তো এই যে যখন বাবা তার জীবন থেকে অ্যাবসেন্ট হয়ে গেল, তখন মা শুধু প্রেজেন্ট। এবং মা কি সুস্থ আছেন? মাও কিন্তু মানসিক ভাবে ক্ষত বিক্ষত আছেন। ট্রু। তো এই যে তাদের যে পুরো ট্রানজিশন, তারপর হচ্ছে বেড়ে ওঠার সময়, তার অ্যাডোলেসেন্ট টাইম আসলো, সেই সময় তার নিজস্ব কিছু যুদ্ধ, সেটিও হতে থাকলো। আবার পারিবারিক যে সার্ভাইভাল, সেই সার্ভাইভালের যুদ্ধেও তাকে অংশগ্রহণ করতে হলো। এইরকম ভাবে বেড়ে উঠতে উঠতে তার ভেতরে প্রচন্ড ইনসিকিউরিটি তৈরি হয়ে গেল, যে একটা ইমোশনাল রিলেশনশিপে সে আর থাকতে পারছে না, সে কাউকে ট্রাস্ট করতে পারছে না, যে সে কোনো একজন পার্টনার তৈরি করবে। তার দেখা যাচ্ছে যে একজনের সাথে কিছুদিন সম্পর্ক থাকছে, সেই সম্পর্কটি ভেঙে যাচ্ছে, আবার আরেকজনের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে। এখানে বেশ একটা অসুস্থ চর্চা তার আচরণের মধ্যে দেখা গেল। একই সঙ্গে তার সেলফ কনফিডেন্স, নিজেকে নিয়ে যে তার যে সেলফ কনসেপ্ট, সেটাও একেবারে তলানির লেভেলে। অসংখ্য নেগেটিভ কনসেপ্ট তার নিজের সম্পর্কে নিয়ে নিয়ে সে বেড়ে উঠেছে। এবং হুম। আমার সামনে চেম্বারে যখন সে বসেছিল, তখন এই সব কিছু নিয়ে সে অত্যন্ত আহ পর্যুদস্ত অবস্থায় আমার সামনে এসেছে। তো আপু। এইরকম ভাবে আসলে আহ খুব এফেক্টেড হয়। ট্রু। আপু, আপনি যে কথাটা বলছিলেন, আমি সিমিলার একটা কেসে কথা বলবো। এটা আসলে আমার কাছে ক্লায়েন্ট হয়ে আসেনি, তিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন। বিষয়টা এমন যে তিনি আসলে বিয়ে করতে চাচ্ছেন না, তার বয়স 30+ হয়ে গেছেন, তার ফ্যামিলি প্রচন্ড তাকে প্রেশার দিচ্ছে যে তুমি বিয়ে করো, তোমার বিয়ের বয়স হয়েছে। একজন ফিমেল পার্সনের কথা বলছি। তো তিনি আসলে বিয়ে করতে চাচ্ছেন না। তো হোয়াটসঅ্যাপে তো আসলে কাউন্সিলিং হয় না।
আমি জাস্ট তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি আসলে বিয়ে করতে চাচ্ছেন না, কারণটা কি, কোনো পার্টিকুলার কারণ আছে কিনা। তিনি বললেন যে আমার আসলে বিয়ে করার যে ইচ্ছে, সেই ইচ্ছেটা আর নেই। আর আমার কাছে মনে হয় যে আমার যিনি পার্টনার হবেন, উঠবি, সেও চিট করবেন। তার মাথায় এই কনসেপ্টটা খুবই পাকাপোক্ত হয়ে আছে। আমি যাকে বিয়ে করবো সে যে চিট করবে না, এই গ্যারান্টি আমাকে কে দিবে? তার যে বিশ্বাসের জায়গাটা, তার কাছে মনে হচ্ছে সব ছেলেরা চিট করবে। আবার অনেক ছেলের কাছে মনে হয় সব মেয়েরাই চিট করে থাকে। এই জায়গাটা খুবই নড়বড়ে হয়ে যাচ্ছে। এবং আমি একটা ডেটা দেখছিলাম, রিসার্চ যেটা, সেটা হচ্ছে দিন দিন মানুষের বিয়ে করার, দিন দিন বলতে আমি সারা ওয়ার্ল্ড ওয়াইড বলছি, গ্লোবালি, বিয়ে করার যে একটা টেন্ডেন্সি বা বিয়ে যে করতে হয় এই আগ্রহ থেকে সরে যাচ্ছে। আমার কাছে এক্স্যাক্টলি ফিগারটা জানা নেই, মনে পড়ছে না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট যে কেউ এখন আর বিয়ে করতে চাচ্ছে না। বিয়েটাকে অনেকে মনে করছে কাইন্ড অফ এ বোরিং থিংস, কারণ আমাকে একটা মানুষের সাথে সারাটা জীবন থাকতে হবে, 30 or 40 ইয়ার্স। আবার সে একটা ভয়ও থাকে সে আমাকে চিট করতে পারে, আমি ইমোশনালি ইনভলভ হচ্ছি, অ্যান্ড দেন সে চিট করতে পারে। তো আমি ডিসকাশনে এই একটা প্রশ্ন আনতে চাচ্ছি আপনার সাথে। সেটা হলো যে আপনার এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, বা আপনি শেয়ার করতে চাইতে পারেন। সেটা হলো যে একটা যখন ইনসিকিউর অ্যাটাচমেন্ট গ্রো করেছে, আমরা ডেফিনেটলি কিছু ইন্টারভেনশন টেকনিক্সেও যাবো যে কি করা যেতে পারে, কিন্তু যার ভেতরে ইনসিকিউরিটি ডেভেলপ করেছে সে অনেক ক্ষেত্রে সম্পর্ক থেকে পালিয়ে বেড়ায়। ইদার সম্পর্কে ঢুকলে খুব শক্ত করে ধরার চেষ্টা করে, তুমি কোথাও যেতে পারবে না, তুমি কারোর দিকে তাকাতে পারবে না, কারো ফোন ধরতে পারবে না, অথবা সে সম্পর্কেই নেই। ইদার ব্ল্যাক অর হোয়াইট, এর মাঝে কোনো পয়েন্টে সে আসতে চায় না বা আসতে পারে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে অ্যাকচুয়ালি তুমি দুই ধরনের ইনসিকিউর অ্যাটাচমেন্টের কথা বলেছো। জি। একটু যদি অ্যাটাচমেন্ট স্টাইলের থিওরিটা যদি জাস্ট দু লাইনে একটুখানি বলি। জন বলবি বলে এক ভদ্রলোক, উনি অ্যাটাচমেন্ট থিওরিটা উনি ডেভেলপ করেন, এবং তারপরে আরো অনেকে ওনার সাথে জয়েন করেন। তো ওনার থিওরি অনুযায়ী আমাদের অ্যাটাচমেন্ট স্টাইল তিন রকমের হয়: একটা সিকিউর, একটা ইনসিকিউর, আর একটা হচ্ছে ডিসঅর্গানাইজ। তো এই সিকিউর অ্যাটাচমেন্ট স্টাইলটা সেটা যেখানে একটি বাচ্চা তার মা, বাবা এবং বাকি পরিবার সমেত খুব সিকিউর একটা অ্যাটাচমেন্টের পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়, যেখানে দুজনেই মানে বাবা এবং মা দুজনেই উপস্থিত আছেন, দুজনেই ইমোশনালি প্রেজেন্ট, এবং বাচ্চাটিকে খুব ইমোশনাল সেফটির মধ্যে দিয়ে বড় করেছে। সেফটি বলতে কিন্তু আমরা শুধু ফিজিক্যাল সেফটিকে মেন করব না, ইমোশনাল সেফটির একটা ব্যাপার আছে, যে ইমোশনালি সেফ একটা স্পেস তৈরি করতে আমরা পারছি কিনা। যে জায়গাটিকে বলা হয়, এই যে কথা প্রসঙ্গে এটা এসে গেল, একটু না বলে আমি যাব না, আসলে ইমোশনাল সেফ স্পেস বলতে কি বোঝাই। ইমোশনাল সেফ স্পেস বলতে আমরা বোঝাই সেটাই, যে একটি বাচ্চা যেন ফিল করতে পারে যে আমি যাই করি এবং যাই মানে যেটার ভেতর দিয়ে যাই সেটা আমি আমার পরিবারের সামনে শেয়ার করতে পারি, এবং সেটা যদি আমি শেয়ার করি তাহলে আমাকে কেউ উল্টো পানিশ করবে না, কিংবা আমাকে কেউ খুব নেগেটিভলি দেখবে না, আমাকে কেউ জাজ করবে না। হুম। সে অ্যাকসেপ্টেড ফিল করবে। বাচ্চারা বড় হতে হতে অনেক রকমের ভুল করবে, এবং সেই ভুলগুলো করে তারা যদি ইমোশনাল সেফ প্লেস থাকে পরিবারে, তাহলে সেই ভুলগুলো তারা স্বীকার করবে এবং সেটা শুধরে নেওয়ারও সুযোগ পাবে। কিন্তু পরিবারের পরিবেশটা যদি এমন হয় যে ওটা খুব অথরিটেরিয়ান, মানে সেখানে ভীষণ পানিশমেন্ট দেওয়া হয়, সেখানে যে কোনো ভুলের কোনো জায়গা নেই, সব ভুলকে ভীষণ জাজ করা হয়, সেই জায়গাটিতে বাচ্চারা তার ভুলটাকে শেয়ার করবার আর সুযোগ পায় না। তখন খুব ভয় পায়, চেপে থাকে, মিথ্যা কথা বলে, হাইড করার চেষ্টা করে। তো সেই জায়গাটিতে যে পরিবারে এরকম ইমোশনালি একটা সিকিউর পরিবেশ থাকে, সিকিউর বেস বলে, সেই সিকিউর বেসটা যদি কোনো পরিবারে থাকে, তাহলে মানুষটি যেভাবে বড় হবে থিওরিটিক্যালি বলা যায় তার অ্যাটাচমেন্ট স্টাইল হবে সিকিউর। সে সবার সাথে একটা হেলদি সম্পর্ক মেনটেন করতে পারবে। সে কাউকেই, তুমি যেটা বলছিলে যে সম্পর্কে ঢুকলেই খুব আঁকড়ে ধরছে, যেতে পারবে না, কারোর দিকে তাকাতে পারবে না, সেরকম হবে না। সে অনেক রিল্যাক্স থাকবে রিলেশনশিপ নিয়ে, সহজে ট্রাস্ট করতে পারবে, সহজেই সে আবার একটা বাউন্ডারিও মেনটেন করতে পারবে, যে আমি এবং আমার পার্টনার আমরা দুজনে দুজন মানুষ, দুজনের ভিতরে একটা বাউন্ডারিও থাকার দরকার আছে। ট্রান্সপারেন্সি থাকার মানে এটা নয় যে ও তার স্বাধীনতা আমাকে হরণ করতে হবে বা আমার স্বাধীনতা বিলিয়ে দিতে হবে। দুজনেই দুজনের জায়গায় সুন্দরভাবে নিজের স্বাধীনতাটাও প্র্যাকটিস করতে পারি, নিজের মতামতটাও প্র্যাকটিস করতে পারি, এবং অন্যেরটাকেও মূল্যায়ন করতে পারি। এই হলো সিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল। এবার ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল। ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল নিয়ে আমরা আগেই বলেছি যে
এই মানুষগুলো হয় কাউকে আঁকড়ে ধরে, নইলে সে সম্পর্কে যায় না। এটা রিফ্লেক্ট করছে যে ইনসিকিউরিটি আবার দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাম্বিভ্যালেন্ট আর একটা হচ্ছে অ্যাংশাস অ্যাভয়েডেন্স। জি। অ্যাভয়েডেন্ট পার্সোনালিটির যারা, অ্যাটাচমেন্ট স্টাইল যারা, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা আম, খুব যে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্টে যাওয়ার জায়গাটাতে একটু অ্যাভয়েডেন্ট থাকে। তারা সম্পর্কে যেতে চায় না, তারা সাধারণত তাদের ইমোশন গুলোকে প্রকাশ করতে চায় না, হয় ভয় পায় কিংবা কোনো না কোনো ডিসকমফোর্ট হয়, শেয়ারিং করে না। এই মানুষগুলো একটু অ্যালোভ থাকে নিজের মতো। আম, একটু বি স্ট্রং একটা ড্রাইভ আছে। সেই বি স্ট্রং ড্রাইভটা তাদের ভিতরে অনেক হোল্ড করে রাখে যে আমি ভীষণ স্ট্রং, আমাকে কিছুতেই আমি ভাঙবো না, আমাকে ভাঙতে পারবে না। এইরকম একটা জায়গা সে নিজের ভেতরে ধারণ করে রাখে, এবং সে ইমোশনালি একটু দূরে দূরে থাকে। কারোর সাথেই তার ওভাবে বন্ডিং হয় না। সে হয়তো মানুষকে ভালোবাসে, যারা তার কাছের মানুষ তাদেরকে সে ভালোবাসে, কিন্তু সেই এক্সপ্রেশনটা সে করতে পারে না। তো এই এই যে মানুষগুলো যাদের অ্যাটাচমেন্ট স্টাইল ভীষণ অ্যাম্বিভ্যালেন্ট, তারা খুব ক্লিঙ্গি ধরনের হয়। তাদের ইমোশনাল এক্সপ্রেশনটা তারা খুব জোরালো ভাবে প্রকাশ করতে চায়। হুম। সেটা মানে খুব লাউড, ইমোশনাল এক্সপ্রেশনটাই ভীষণ লাউড। এক্ষুনি পেতে হবে, এক্ষুনি আমার দিকে মনোযোগ দিতেই হবে, আমি যা চেয়েছি সেটা আমাকে এখনই এখনই লাগবে, আদায় করে নেওয়ার চেষ্টা। আপু সে এই জায়গায় একটা কথা, যেই আপনি যে হ্যাঁ, কথাটা এখন বলছিলেন আমি একটু থামাচ্ছি। এই ধরনের ক্লায়েন্ট কিন্তু বেশি আমাদের কাছে আসেন। আকাশ ভাই আমার হাজবেন্ডকে ঠিক করে দেন, এক্ষুনি তাকে ঠিক করতে বলেন, সে কেন সব কথা বলছে না, ওর পাসওয়ার্ড কেন দিবে না, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পাসওয়ার্ড কেন দিবে না, মানে ইনস্ট্যান্টলি লাগবে। যারা অ্যাভয়েড করে তারা কিন্তু সহজে আসতে চায় না, বিকজ তারা সম্পর্কে ঢুকতেই চায় না বা সম্পর্কে যাবে না। বি স্ট্রং, আমি ম্যান, আমার মধ্যে একটা অ্যাটিটিউড আছে, মাস্কুলিনিটি আছে। কিন্তু যারা খুব অ্যাংশাস, তারা প্রত্যেকটা বার এসে সেশনে একটাই কথা যে আপনি ওকে ঠিক করে দেন, আমার কোনো সমস্যা নেই, ও আমাকে সবকিছু বলে না কেন। এটা আমি খুব এক্স্যাক্টলি, আমার আমার তো আর সমস্যা নাই, এটা তো হতেই হবে, পাসওয়ার্ড তো আমাকে দিতেই হবে, এটাই তো নিয়ম। হ্যাঁ, পাসওয়ার্ড বিশ্বাসই কথা, তুমি আমার সম্পর্ক করতেছো, তুমি পাসওয়ার্ড কেন দিবে না? হ্যাঁ আপু প্লিজ, আপনি সেটাই। বলছিলেন। হ্যাঁ, তো সেই জায়গাগুলোতে এই মানুষগুলো একটু ক্লিঙ্গি ধরনের হয়। ক্লিঙ্গি শব্দটা যদিও নেগেটিভ, কিন্তু এখানে অ্যাকচুয়ালি এই শব্দটা মানে প্রযোজ্য, কারণ এই আচরণের বৈশিষ্ট্যটা তাদের ভিতরে দেখা যায়, আদায় করে নেওয়ার চেষ্টা। হুম। তো এই জায়গা এই এই দুই রকমের ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল দেখা যায়। আরেকটি ছিল ডিসঅর্গানাইজড অ্যাটাচমেন্ট স্টাইল। সেখানে অ্যাকচুয়ালি কোনো ডিসঅর্গানাইজ মানে তো বোঝাই যাচ্ছে যে সেখানে কোনো জায়গায় কোনো ব্যালেন্স নেই, আচার আচরণে হোক। সেই সেই মানুষটির হয়তো বেড়ে ওঠার মধ্যে অনেক বেশি ডিসফাংশনালিটি ছিল, পরিবারে হয়তো অনেক ডিসঅর্গানাইজেশন ছিল, যে কোনো কিছুরই কোনো ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। ডিসঅর্গানাইজ অ্যাটাচমেন্ট স্টাইলটা অবশ্যই অনেক কম হয়, কিন্তু সেই আচরণগুলো তখন আর ব্যাখ্যা দেওয়া যায় না। আমরা আসলে কোন প্রশ্ন থেকে এখানে এসেছিলাম ওই জায়গাটা আমি ভুলে গেছি। আমরা যে প্রশ্নটাতে ছিলাম যে আমরা যখন ক্লায়েন্ট দেখি, ক্লায়েন্টের একটা বড় অংশ থাকে যে তারা সম্পর্কে ঢুকতে চায় না বা সম্পর্কে গেলে খুব আঁকড়ে ধরে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে ইদার অ্যাভয়েডেন্ট অথবা অ্যাম্বিভ্যালেন্ট যেটা থাকছে, অ্যাভয়েডেন্ট সেটার কথা বলছিলাম। ওকে আপু, আমরা একটু প্রসঙ্গটাকে এইভাবে নিয়ে আসি যে একটা মানুষ যখন আসলে সাইকোলজিস্টের কাছে গেলেন এবং তিনি জানতে পারলেন তার মধ্যে একটা ইনসিকিউর অ্যাটাচমেন্ট আছে, দেন অ্যাকচুয়ালি সাইকোলজিস্টরা কি করেন তার সাথে, বা আসলে এই ট্রিটমেন্টটা আসলে কি হয়। আমরা খুব সংক্ষেপে বোঝার চেষ্টা করবো যাতে যে মানুষটা এখনো সাইকোলজিস্টের কাছে যাননি, তিনি বুঝতে পারছেন তিনি খুব অস্থির হয়ে যাচ্ছেন তার পার্টনারকে নিয়ে, অথবা তিনি বুঝতে পারছেন লেটস সে কারোর লাইফে পাস্টে হয়তো এমন একটা চাইল্ডহুড থাকতে পারে, তার বাবা মার মধ্যে সম্পর্ক ডোমেস্টিক ভায়োলেন্সে থাকতে পারে, বাট রাইট নাও তিনি কি করতে পারেন, একজন মেল বা একজন ফিমেল, তার আসলে করণীয় কে আছে? এই করণীয় জায়গাটাতে আসলে তো অনেক সময় নিয়ে তারপর যেতে হয়, কারণ সে তো যে জার্নিটার ভেতর দিয়ে গেছে সেটা তো খুব আনঅ্যাওয়ারলি গেছে। True. মানে তাকে তো আসলে ওইটার ভিতর দিয়ে যেতে হয়েছে, সে স্বেচ্ছায় ওটার ভিতর দিয়ে গেছে তা না। বাবা মায়ের সম্পর্কের মধ্যে টানাপোড়েন আছে, পুরো পরিবারের সম্পর্কে টানাপোড়েন আছে, সেটার ভেতর দিয়ে সে ইচ্ছে করে যায়নি, এটা তার বাস্তবতা ছিল। হুম। কাজে সে ওখানে যা দেখেছে ওটাই তো শিখেছে, যদিও তার ভালো লাগেনি, অবশ্যই। যদিও সে দেখেছে যে এই টানাপোড়েন গুলোতে কষ্ট হয়, কিন্তু
প্রপার রিলেশনশিপ কি সেটা তো আসলে তার পক্ষে দেখা সম্ভব হয়নি। হুম। কাজে ওই জায়গাটা তো তার এক্সপিরিয়েন্সটা ভীষণ ভ্যাকুয়াম, তাই না? তো যেটা একটু আগেও আরেকটা আলোচনায় এসেছিল যে আম, এখন সে 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 যেমনটা দেখেছে সেটারই তো রিফ্লেকশন তার মধ্যে আসবে। সে হয়তো তার পরিবারের বিশ্বস্ততার বিষয়টা প্র্যাকটিস করতে দেখেনি। কাজে তার ভেতরে তো এখন একটা ইনসিকিউরিটি কাজ করবেই যে সম্পর্ক হলেই বোধহয় এরকম হয়। হুম। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা ইমোশনাল রিলেশনশিপের সম্পর্ক মানেই হচ্ছে সেখানে কোথাও না কোথাও বিশ্বাসহীনতা থাকবে, বিশ্বাস করা যাবে না। এই জায়গাটি সে তো শিখেইছে। তো কাজেই এখানটাতে তার সঙ্গে কাজ করাটার জন্য আসলে অনেক লম্বা জার্নি পার হয়ে তারপরে তার কাছে যেতে হয় যে এখন সে কিভাবে বের হবে। তো হুম। আমরা যদি ওই জার্নিটা অ্যাকচুয়ালি, হ্যাঁ ডেফিনেটলি ইটস আ লং জার্নি, এবং সাইকোথেরাপিতে এটা অনেক কিছু আছে, অনেক এক্সপ্লোরেশনের থ্রুতে তার কাছ থেকে এই জায়গাগুলো নিয়ে আসা, কিছু জায়গায় অ্যাকসেপ্টেন্স যে অবশ্যই সে যেসব জিনিসের ভেতর দিয়ে গেছে সেই জিনিসগুলো খারাপ ছিল, সেই ভ্যালিডেশন, তার সাথে সাথে সে যে নিজেকে অ্যাকসেপ্ট করে নিতে পারে। এই মানুষগুলোর ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে এবং 80% ক্ষেত্রেই দেখা যায় যে তারা নিজেকে একসেপ্ট করতে পারছে না, তারা নিজেদেরকেই ভালোবাসছে না। কারণ সে এরকম একটা পরিবেশের মধ্যে পার করে জীবনটাকে পার করেছে। কাজে সে নিজেকেই ভালোবাসে না, নিজেকেই মনে করতে থাকে, যেটা বলেছিলাম যে প্রচুর নেগেটিভ থট নিজের সম্পর্কে আসে, সেলফ কনসেপ্ট। তো সেই জায়গাটাতে নিজেকে ভালোবাসতে শেখা, সেটা সবচেয়ে আগে দরকার। আমি যদি নিজেকে ভালোবাসতে পারি, নিজেকে বিশ্বাস করতে পারি, তাহলেই আমি অন্য একজনকে ভালোবাসা এবং বিশ্বাস করা সেইটা করতে পারবো। হ্যাঁ, তো এই জার্নিটুকু তাদের সাথে হয় থ্রু সাইকোথেরাপি, এবং তারপর তার সামনে ওই জিনিসগুলো নিয়ে আসা সম্ভব হয় যে হ্যাঁ, আপনি যা দেখেছেন আপনার পরিবারে সেগুলো দুঃখজনক ছিল, কিন্তু এখন আপনি আপনার জন্য কি করতে পারেন, কারণ এখন আপনি বড় হয়েছেন এবং আপনি সেই সময় যতটা হেল্পলেস ছিলেন, ছোট ছিলেন, হুম। এখন আপনি অত হেল্পলেস নন। এখন আপনি নিজেই একটা ইনস্টিটিউট হিসেবে বড় হয়েছেন, গড়ে উঠেছেন, আপনার নিজের ভেতরে সমস্ত কেপেবিলিটি আছে। এবার আপনি এই কেপেবিলিটি গুলোকে ব্যবহার করে আপনার মতো একটি স্বাস্থ্যকর সম্পর্ক চালিয়ে যেতে পারেন। সেই জায়গাটায় তাকে নিয়ে আসা, যত সহজে আমি বলে ফেললাম ইটস আ জিস্ট, এত সহজে এটা হয় না। এটা বেসিক্যালি একটা জার্নি, এভাবেও আমাকে একটা জার্নির মধ্যে যেতেই হবে। লম্বা পথ আছে, সেটাই। তো সেই আপু, রকম ভাবে হ্যাঁ তাকে বলো। এই যে এখনকার সময় ওরিয়েন্ট করা, এইটা খুব ইম্পর্টেন্ট। ট্রু। মাইন্ডফুল অ্যাবাউট প্রেজেন্ট এজ, প্রেজেন্ট সিচুয়েশন। তখন সেই মানুষটার মাথায় আসলে ওই ইনসাইট গুলো কাজ করতে থাকে যে হ্যাঁ আসলে এখন আমি বড় হয়েছি। এখন আর আমার এত এফেক্টেড হওয়ার প্রয়োজন নেই, আমি যত বেশি এফেক্টেড হতাম আমার পরিবারের মাঝে, এখন আমার সুযোগ আছে যে আমি নিজে বড় হয়েছি, নিজে আলাদা হয়ে গিয়ে একটা পরিবার নিজের মতো করে তৈরি করব এবং সেখানে কিছু সুস্থ প্র্যাকটিস করব। আমি জানি অসুস্থ প্র্যাকটিস গুলো কোনগুলো, সেগুলোকে বাদ দিয়ে আমি অন্য সুস্থ চর্চাগুলো করতেই পারি নিজের জন্য। সেই ইনসাইট গুলো তখন আসলে তার কাছে আসবে। ওকে আপু, আমি একটা ছোট্ট প্রসঙ্গ অ্যাড করব আপনার সাথে। আপনি যেটা বলছিলেন যে এটা একটা জার্নি, কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স 4 বছর বা 5 বছর ধরে আমি দেখছি, ক্লায়েন্টের একটা খুব কমন কোয়েশ্চেন থাকে, ভাই আপনি বলে দেন আমি কি করব, আমার এখন কি করা উচিত, আমাকে হুম, কি তাকে ডিভোর্স দেওয়া উচিত, আমাকে তাকে বিশ্বাস করা উচিত, তাকে কি আরেকবার সুযোগ দেওয়া উচিত, আমার কি বিয়ে করা উচিত? অ্যান্ড আমাদের বাংলাদেশে 90s-এর দিকে খুব কমন একটা কথা ছিল, ছেলে একটু বখাটে হয়ে গেছে, ছেলে একটু ড্রাগ এডিক্টেড, বিয়ে দিয়ে দাও ঠিক হয়ে যাবে। অ্যান্ড দেন পরবর্তীতে আসছে, তাও ঠিক হয়নি, তাহলে বাচ্চা নিতে বলো ঠিক হয়ে যাবে। এই যে একটা কালচার গ্রো করেছে, এই যে একটা বাচ্চা জন্ম নিল বা নিচ্ছে, সে যদি তার বাবাকে দেখে ড্রাগস নিতে, বা বাবা মার মধ্যে কোন্দল দেখে, একটা আনহেলদি রিলেশনশিপ দেখে, ওই বাচ্চাটার লাইফটা কিন্তু ডিস্ট্রয়ের দিকে যাচ্ছে। তো ক্লায়েন্ট যখন একটা প্রশ্ন করে বা র্যান্ডমলি কেউ যদি হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে, ভাই আমার এই সমস্যা হয়েছে, আমি এখন কি করব,
এই যে একটা মাইন্ডসেট আমাদের আমাদের ইমার্জেন্সি ভাবে সলিউশন দরকার, বাট আমরা আসলে এই প্রসেসটার মধ্যে যেতে চাই না, যে আমি আসলে আমার নিজেকে এক্সপ্লোর করবো। থেরাপিস্ট তো ডেফিনেটলি আমাকে এক্সপ্লোর করছেন, but আমি আমাকে এক্সপ্লোর করবো যে আমার আসলে কোন জায়গাটা কষ্ট হয়, কি কারণে কষ্ট হয়, এবং ওইখানে আমি কি করতে পারি। সো ইন্টারভেনশনটা আমি যেটা বলি, সব সময় বলি যে ইটস এন জার্নি, ইমোশনাল জার্নি। আপনি জার্নিটার ভেতরে আরেকবার ইন করেন, এক্সপ্লোর করেন, আপনি নিজেই বুঝবেন আপনার আসলে কি করার দরকার। তখন আসলে থেরাপিস্টকে জিজ্ঞাসা করতে হবে না যে ভাই আমি এখন কি করব, ডিভোর্স দিব নাকি সম্পর্কে থাকবো। এক্স্যাক্টলি, তুমি যেটা বলেছো আমি একদমই এগ্রি করছি তোমার সাথে। এবং এটা আসলে সবাই খুব হেল্পলেস হয়ে আসে, তো এই প্রশ্নটা খুব কমনলি তাদের কাছ থেকে চলে আসে যে আপনি বলে দেন আমি কি করব। হুম। আহ, ওটা মানে রিফ্লেক্ট করছি কি মানুষটা এত হেল্পলেস হয়ে গেছে, আসলে এত এক্সস্টেড হয়ে গেছে সম্পর্কটা নিয়ে। তো আমি ওটাকে ভ্যালু করছি অবশ্যই। অ্যাট দ্য সেম টাইম এটাও যেহেতু আমরা অ্যাওয়ারনেস এর জন্য আমরা এই শোটা করছি, সেখানেও আমি একটু বলতে চাই যে এই প্রফেশনে আমরা কাউকে তো অ্যাডভাইস দিতে পারবো না। ওনারা অ্যাডভাইস চাইবেন ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোনো অ্যাডভাইস তো দিতে পারি না। আমাদের কাজ হচ্ছে তুমি যেটা বললে যে সেলফ জার্নি, যেটা সেলফ এক্সপ্লোরেশন জার্নি, সেই এক্সপ্লোরেশন জার্নিতে সঙ্গে থাকা, যাতে তিনি নিজেই এম্পাওয়ার্ড হতে পারেন নিজের ডিসিশনটা নেওয়ার জন্য। এবং এই থেরাপির থ্রুতে উনি নিজেকে অতটুকু অ্যাটলিস্ট এম্পাওয়ার্ড ফিল করতে পারবেন বলে আমরা মনে করি, যে তাকে আর জিজ্ঞেস করতে হবে না বা বলতে হবে না যে আপনি বলে দেন আমি কি করবো। একটা সময়ের পর তিনি নিজেই বুঝবেন যে ওনার এখন কি করা উচিত, এবং সেটার জন্য তিনি মেন্টালি এখন প্রিপেয়ার হয়েছেন। আচ্ছা আপু, আমি যখন চেম্বারে ক্লায়েন্টের সাথে এই অ্যাটাচমেন্ট স্টাইল নিয়ে কথা বলি বা এক্সপ্লোর করতে থাকি, তখন ক্লায়েন্ট আমাকে একটা কোশ্চেন করে। আই হোপ এই রকম কোশ্চেন আমরা সব সাইকোলজিস্ট কম বেশি শুনে থাকি, যে আমার যদি ইনসিকিউর অ্যাটাচমেন্ট গ্রো করে, তার মানে কি আমি সারা জীবন একটা ইনসিকিউরিটি নিয়ে থাকবো কিনা, বা এটাকে আসলে সলভ করা যায় কিনা। এটা একটা খুব কমন কোশ্চেন। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আদৌ কি এটা মানে সলভ করা যায়, বা এটাকে আসলে মানে আসলে এমনই রয়ে যায় সারা জীবন। হ্যাঁ, আসলে জায়গাটা খুবই ট্রিকি। যে কারো অ্যাটাচমেন্ট স্টাইল তার জন্মের পর থেকে শুরু করে তো ধীরে ধীরে এটা গ্রো করেছে, তাই না? আম, এবার একটা পরিণত বয়সে এসে সে যখন জানতে পারছে, থেরাপি সেশনে এসে সে জানলো, কিংবা অনেকে আসে যারা নিজেরা একটু পড়াশোনা করেছে অ্যাটাচমেন্ট স্টাইল নিয়ে, নিজে এসে বলে যে আমি আমি পেয়েছি আমার ভিতরে একটা অ্যাভয়েডেন্ট স্টাইল আছে, কিংবা আমার ভিতরে একটা অ্যাম্বিভ্যালেন্ট স্টাইল আছে। হুম। এরকম ধরনের অনেক ক্লায়েন্ট বেশ তারা বেশ স্টাডি করে এই বিষয়গুলো, মানে সচেতন। তো তারা এসে অনেক সময় বলে। তো এই প্রশ্নটা তুমি যেটা বলেছো খুব ভ্যালিড কোয়েশ্চেন তাদের জন্য, এবং তারা ওই জায়গাটা নিয়ে না বেশ একটা হেল্পলেসনেস এর ভিতর দিয়ে যায় যে আসলে আমার যে ভিতরে এই জিনিসটা চলছে, আমি কি এর থেকে বের হতে পারবো, এর কি আদৌ কোনো সমাধান আছে? এই প্রশ্নটার উত্তর এইরকম যে আমাদের অ্যাওয়ারনেসই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সমাধানের জায়গা। থ্রু দ্য জার্নি, যখন এই অ্যাটাচমেন্ট স্টাইল নিয়ে কথা হতে থাকে, সেইখানে যে অ্যাওয়ারনেস গুলো গ্রো করে, সেই অ্যাওয়ারনেস গুলোই আসলে তাকে আবার একটা হেলদি অ্যাটাচমেন্ট স্টাইলে ফিরে আনতে হেল্পফুল। ওকে। তো তার মানে উত্তরটা কি হলো, যে সে যদি কোনো ইনসিকিউর অ্যাটাচমেন্ট স্টাইল নিজের ভেতরে ধারণও করে, এটা পরিবর্তনযোগ্য, নিজের সচেতনতাকে কাজে লাগিয়ে। ওকে। কারণ পুরো থেরাপি সেশনে আসলে আলোচনা এটাই হয় যে কোথা থেকে সে অ্যাটাচমেন্ট স্টাইলটা নিয়েছে, সে দেখেছে পেয়েছে, এবং সেই জায়গাগুলো নিয়ে এখন সে কি ভাববে, এখন সে নিজের জন্য কি সিলেক্ট করবে। সেখানটাতে তার পক্ষে এই শিফটিংটা করা, নিজেকে একটা ইনসিকিউর স্টাইল থেকে একটা সিকিউর স্টাইলে শিফট করা তার পক্ষে সম্ভব। তার মানে কিন্তু আবার এটা না যে একেবারে পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তার ভেতরে যে 24-25 বছর বা 20 বছর ধরে যে স্টাইলটা ছিল, হুম। সেই স্টাইলটা প্রত্যেক সময় দেখা যাবে তাকে একটু করে সাফার করাচ্ছে। কিন্তু ওয়ান্স দে বিকাম অ্যাওয়্যার যে আমার ভিতরে এখন এই ইনসিকিউরিটিটা কাজ করছে, তখনই তাদের পক্ষে ওই শিফটিংটা নিয়ে আসা সম্ভব। এবং এটাই হচ্ছে থেরাপিতে যখন আমরা এই এডুকেশনটা দিই, অ্যাটাচমেন্ট স্টাইলটা সম্পর্কে যে এডুকেশনটা দিই, সেটার ইম্প্যাক্ট, যে সে আসলে কি কি
লাভ হবে তার? এখন তার অ্যাটাচমেন্ট স্টাইল যদি ইনসিকিউর হয়ে থাকে, সেই এডুকেশনটা তাকে দিলে কি লাভ হবে? লাভ এটাই হবে যে সে নিজের জন্য অ্যাওয়্যার হবে, হুম। এবং এরপরে যখনই সে ইনসিকিউরিটি এক্সপিরিয়েন্স করবে, সে নিজেকে সেখান থেকে শিফট করে সিকিউর স্টাইলের দিকে বা চর্চার দিকে যেতে পারে। ওকে আপু, আপনি যে কথাগুলো বললেন আমি এটাকে আসলে আমার কিছু ক্লায়েন্টকে এমন ভাবে বলি, আমি জাস্ট সবার উদ্দেশ্যে বলছি। আমি ড্রাইভিং করতে পারি না, আমি ড্রাইভিং শিখিনি। আমি যদি ড্রাইভিং সিটে বসে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে চান্সেস অনেক বেশি। আমি এখন ড্রাইভিং শিখেছি, আমি ড্রাইভিং মোটামুটি পারি, তারপর অ্যাক্সিডেন্ট হতে পারে, কেউ ধাক্কা মারতে পারে, সামহাও কোনো প্রবলেম হতে পারে। সো আমি যখন নলেজেবল, আমি কিন্তু ড্রাইভিং শিখে গেছি, এখন আমি জানি যে কোথায় ভুল করতে পারি। বাট ভুল করার চান্সেস আছে। লেটস সে রাস্তা ভাঙা ছিল, বৃষ্টির জন্য দেখা যাচ্ছে না, ওয়েদার খারাপ, এই সবগুলো হচ্ছে আমার সেই বায়াসড ইস্যু বা আমার এক্সপিরিয়েন্স গুলো। And আমার কাছে মনে হয় যে আমি মেটাফরিক্যালি যখন মানুষকে বোঝাই, মানুষ খুব ভালো কানেক্ট করতে পারে যে আসলে তো আমি যদি ড্রাইভিং না শিখি আমি তো অ্যাক্সিডেন্ট করবো, মাস্ট বি করবো। বাট আমি যদি শিখে ফেলি একবার বা জেনে যাই, তখন একটু চান্সেসটা কমে আসে। তারপর এমন না যে অ্যাক্সিডেন্ট করবে না, যত অ্যাক্সিডেন্ট হয় সবই তো ড্রাইভারই করছে। তার মানে হতে পারে, বাট আমাকে অ্যাটলিস্ট শিখতে হবে আমার ভিতরে আসলে চলছেটা কি। কারণ এই যে অ্যাটাচমেন্টের কথা বললাম, সে তো লম্বা সময় অসচেতন ভাবে ওই অ্যাটাচমেন্ট স্টাইলটাই ইউজ করেছে, এবং ও তো তার কমফোর্ট জোন, এটা মনে রাখতে হবে। হুম হুম। সে যে অ্যাটাচমেন্ট স্টাইলটা নিয়েছে সেটা অ্যাকচুয়ালি তার কমফোর্ট জোন। তো সেখান থেকে নিজেকে শিফট করা তো বললেই হয়ে যাবে না, সময় লাগবে, চর্চা করতে হবে। তো ড্রাইভিংটাও যখন আমরা চর্চা করতে থাকি, চর্চা করতে করতে তবেই না পাকা ড্রাইভার হতে পারি, তাই না? এবং পাকা ড্রাইভারদেরও তারপরও ভুল হয়। তো সেই ভুলটা তারপরও হতে থাকবে, কিন্তু অ্যাটলিস্ট আমরা ইকুইপড থাকবো যে আমি এখন জানি যে কিভাবে আমার শিফটিংটা করতে হবে বা কোন নলেজটা এখন অ্যাপ্লাই। অবশ্যই অবশ্যই। আপু থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি খুবই থ্যাঙ্কফুল, আপনি আমাকে সময় দিয়েছেন, অনেক ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন, এবং আমি মনে করি এই ডিসকাশনটা 30 মিনিটসে হলেও অনেক মানুষকে অনেক ডিপলি হেল্প করবে, যারা আসলে এরকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন। And আমি সবাইকে বলি, আপনারা সব সময় আমাকে যেতে হবে বা নুজহাত আপুর কাছে যেতে হবে এমনটা না। আপনি যে কোনো প্রফেশনাল হেল্প নেওয়ার চেষ্টা করেন, অ্যাটলিস্ট কথা বলেন, যেটা আপনাকে ভেন্টিলেট করবে, আপনার ভেতরে যে চাপা কষ্ট সেটাকে বের করতে হেল্প করবে। আপু থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর মাই কোর অফ মাই হার্ট, যে আপনি অনেক সময় দিয়েছেন। অ্যান্ড আই হোপ সো যে ইনশাল্লাহ আমরা ফিউচারে দেখা হবে, কথা হবে। টিল দেন ভালো থাকবেন আপু। ইনশাআল্লাহ। আর তোমাকে অনেক ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমার খুব ভালো লাগলো।